সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। দক্ষিণ কলকাতার আদিগঙ্গার একদিকে কালীঘাট মন্দির, কাছেই ব্রিজ। ব্রিজ পেরোলেই আর একদিকে আলিপুর জেল। গোপালনগর এলাকা দিয়ে গেলে আপনি দেখতে পাবেন এই জেলের বিশাল লাল দেওয়াল। হয়তো বুঝতেই পারবেন না এই দেওয়ালের আড়ালে এককালে কত কি ঘটেছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি আলিপুর জেলের একটি বড় অংশকে সরিয়ে নিয়ে গেছেন বারুইপুরে। আপাতত এই ঠিকানাটি স্মৃতিভারে অবনত। গাছপালা, পাখপাখালি, সূর্যের কিরণ, চাঁদের আলো সবই এখনো আছে। আমাদের চলচ্চিত্রটি এই নির্জন একাকী এলাকাটিকে ঘিরে। এখানকার ঘটনাবহুল অতীতের কিছু কথা, কিছু ব্যথা ফিরে দেখা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অষ্টাদশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত মুঘল দেওয়ানি ও ফৌজদারি দণ্ডবিধি মেনে চলত। তখন তাদের মনোযোগ ছিল ব্যবসা বাড়ানোর দিকে। কারাগারকে সেভাবে কার্যকরী করার কথা তারা ভাবেনি। পুরনো কলকাতায় অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর ৬ এবং ৭-এর দশক পর্যন্ত মোট ২টি জেল ছিল। একটি বড় বাজারে, যাকে হরিণবাড়ি বলা হতো, অন্যটি লালবাজারে। দ্বিতীয় জেলটি সরিয়ে আনা হয় ময়দানে। ১৭৮২-তে এই জেলেই বন্দী ছিলেন ইংরাজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের সম্পাদক জেমস হিকি। ঊনবিংশ শতাব্দীর ৬-এর দশকের মাঝামাঝি
ময়দানের জেল পরিচিত হয় প্রেসিডেন্সি জেল নামে। তখন এটিকে নিউ জেলও বলা হতো। কিন্তু ময়দান তখন উন্নাসিক সাহেব মেম সাহেবদের মুক্ত বায়ু সেবনের জায়গা। তারা চোখের সামনে এমন একটা জায়গা মোটেই দেখতে চাইছিলেন না। বিংশ শতাব্দীর শুরুতে যখন বড়লাট লর্ড কার্জন ময়দানে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তৈরি করতে উদ্যোগী হলেন, তখন প্রেসিডেন্সি জেলকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আলিপুরে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে শহরের মূল অংশের বাইরে প্রেসিডেন্সি জেলকে আলিপুর সেন্ট্রাল জেল নামে অভিহিত করা হলো। খাতায় কলমে আজও আলিপুর মূল কলকাতার বাইরে, দক্ষিণ 24 পরগনায়। এসব বিভাজন অবশ্য এখন অবান্তর। আমাদের কারাকাহিনী এখান থেকে সরে যাবে অন্য এক ইতিহাসের দিকে। সে এক অভিনব জাগরণের ইতিহাস। 1947 সালের 14 অগস্ট মাঝ রাতে ভারতবর্ষ নিয়তির অমোঘ নিয়মে স্বাধীন হয়। দেশ জুড়ে ধ্বনিত হতে লাগলো স্বাধীনতার মন্ত্র। কলকাতা তথা বাংলার বিপ্লবীরা এই মহাবিদ্রোহে অগ্রণী ভূমিকা নেন। তাঁদের সিংহভাগ একসময় বন্দী ছিলেন আলিপুর জেলে। এদেশের শাসনভার গ্রহণ করার মুহূর্ত থেকেই ব্রিটিশরা শুরু করে চূড়ান্ত শোষণ। 1857 সিপাহী বিদ্রোহ প্রশাসনকে অনেক বেশি সচেতন ও কঠোর করে তুলল। একসঙ্গে দেশবাসীও প্রস্তুত হতে শুরু করল প্রতিবাদের উপযুক্ত পথ খুঁজতে। অসহযোগিতা, বয়কট এবং আক্রমণ, এই তিনটি পথে সংঘবদ্ধ হতে লাগলো আন্দোলন। উদ্দেশ্য একটাই, স্বরাজ। 1908-এর 4 জুন জন কিংসফোর্ডকে মারতে গেলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ব্যর্থ হলেন। হাসি হলো ক্ষুদিরামের, আত্মঘাতী হলেন প্রফুল্ল। মামলায় প্রমাণ করতে চাওয়া হলো এই সব সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর কলকাতা। মুরারিপুকুরে ঘোষদের বাগানবাড়িতে বোমা তৈরি হচ্ছিল। গ্রেপ্তার হলেন অরবিন্দ ঘোষ, তাঁর ভাই বারিন ঘোষ এবং অন্যান্য অনেকে। অরবিন্দ বিদেশে শিক্ষিত, আত্মপক্ষ সমর্থনে দড়। আইনজ্ঞ চিত্তরঞ্জন দাসের যুক্তির কাছে হার মানলেন বিচারক ব্রিচক্রাফট। (1908-এর 5ই মে থেকে 1909-এর 6ই মে অবধি অরবিন্দের কারাবাস। ছিলেন আলিপুরের সলিটারি সেলে। নিঃসঙ্গতা তাঁকে উপহার দেয় এক অভিনব উপলব্ধি। তিনি লিখছেন, ইতস্তত বিচরণ করিতে করিতে হয় উপনিষদের গভীর ভাবোদ্দীপক অক্ষয় এবং শক্তিদায়ক মন্ত্র আবৃত্তি করিতাম, না হয় কয়েদিদের কার্যকলাপ ও যাতায়াত লক্ষ্য করিয়া সর্বঘটে নারায়ণ এই মূল সত্য উপলব্ধি করিবার চেষ্টা করিতাম। এইরূপ করিতে করিতে এমন ভাব হইয়া যাইত যে কারাগার আর কারাগারই বোধ হইত না। তাঁর বিখ্যাত রচনা কারাকাহিনীতে বহু প্রাসঙ্গিক তথ্য দিয়েছেন অরবিন্দ। আলিপুরের রাজবন্দীদের মধ্যে তিনি যথার্থ বাঙালির ওজোগুণ, সততা, সংকল্প, সচেতনতা এবং নির্ভীকতার প্রমাণ পেয়েছিলেন। আলিপুর জেলে তখন কিন্তু দাগী আসামিরাও থাকত।
ব্রিটিশরা দস্যু তস্করদের আধিক্যে হয়রান ছিল। দেশে তখন কলকারখানার বিকাশ হচ্ছে, লুঠতরাজও বাড়ছে। শেষ পর্যন্ত সরকারকে 1923-এ গুন্ডা অ্যাক্ট তৈরি করতে হলো। এই জাতীয় আসামিদের সঙ্গে কিন্তু রাজবন্দীরা কখনো কোনোভাবে যুক্ত হননি। তাঁরা ছিলেন সশস্ত্র বিপ্লবী। বোমা তৈরির গুরু ছিলেন বারিন ঘোষ। অস্ত্রশস্ত্র সবই আসত চোরাপথে। প্রসঙ্গত এসে পড়ে চন্দননগরের কথা। এটি ছিল ফরাসি শাসিত শহর। এখানে ব্রিটিশরা সেভাবে পৌঁছতে পারত না। ফরাসি চন্দননগরের মধ্যে এখানে একটা ছিল এক্সট্র্যাডিশন ট্রিটি। এই এক্সট্র্যাডিশন ট্রিটির জন্যে বাইরে থেকে ব্রিটিশ চন্দননগরে ঢুকতে পারত না, এবং ব্রিটিশ চন্দননগরে না ঢুকতে পারার কারণের জন্যে সমস্ত বাংলাদেশের বিপ্লবীরা, ভারতবর্ষের বিপ্লবীরা তারা চন্দননগরে সে আশ্রয় নিলেন। এই চন্দননগরে দেখা করতে আসছেন চারুবাবুর সঙ্গে গণেশ দেউস্কর, চন্দননগরে দেখা করতে আসতেন শ্রী অরবিন্দ, চন্দননগরে দেখা করতে আসতেন বারিন ঘোষের মতো এই সমস্ত প্রথিতযশা বিপ্লবীরা। অর্থাৎ চন্দননগর সেদিন সারা ভারতবর্ষের বিপ্লব সমাজকে, বিপ্লবীদের তারা সেদিন তারা কোলে তুলে নিয়েছিল, তাদের আশ্রয় দিয়েছিল। 1816 সালের পর থেকে চন্দননগর ফরাসিদের অধীনে হয়, কিন্তু সেই কারণেই ফরাসিরা খুব মনোযোগ দিয়ে বা ভালোভাবে ব্রিটিশকে মেনে নিতে পারেনি। তাই সুযোগ পেলেই তারা ব্রিটিশের বিপক্ষে যে ব্যবস্থা নেবার সেই ব্যবস্থাতে তারা সায় দিত। আর সেটাই ছিল তুরুপের তাস আমাদের বাংলার বিপ্লবীদের কাছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের কাছে। শ্রী অরবিন্দ চন্দননগরে এলেন নিবেদিতার নির্দেশে। অরবিন্দ এসে প্রথমে ছিলেন এই রানীর ঘাটে, এসে ওনার নৌকো বাঁধা হলো, এবং রানীর ঘাট থেকে তখন সেই নৌকো গিয়ে ভিড়ল বোরাইচণ্ডীতলার ঘাটে। অর্থাৎ সেইখান থেকে তিনি মতিলালের কাছে আশ্রয় নিলেন এবং কিছুদিন এখানে শ্রী অরবিন্দ ছিলেন। এবং এই থাকার সুবাদে ব্রিটিশ কিন্তু তখন চন্দননগরের প্রতি নজর রাখত। 1912 সালে যখন লর্ড হার্ডিঞ্জকে বোমা মারা হলো, সেই বোমা কিন্তু তৈরি করলো চন্দননগর, এবং বসন্ত বিশ্বাস এবং রাসবিহারীর ঐকান্তিক আগ্রহে এবং চেষ্টায় বড়লাটকে সেই বোমা মারা হয়েছিল। ভারতবর্ষের সমস্ত বিপ্লবীকে, গান্ধী থেকে শুরু করে হেন মানুষকে নেই ব্রিটিশ ধরতে পারেনি, কিন্তু ধরতে পারেনি শুধু রাসবিহারী বসুকে। তার প্রত্যেকে জেল হয়েছিল, শুধু একমাত্র রাসবিহারী জেল হয়নি। রাসবিহারী কেন জেল হয়নি জানেন? রাসবিহারী জেল হয়নি একটাই কারণে, যে বাংলার বিপ্লব প্রচেষ্টা এবং বাংলার বিপ্লবীরা এরা এত স্বাধীন ছিল এবং এত এদের মন্ত্রগুপ্তি ছিল, যে মন্ত্রগুপ্তির জন্য তারা কাউকে ধরতে পারেনি। কানাইলাল সম্বন্ধে একটু কিছু বলুন। কানাইলাল ছোটোবেলা থেকেই সে দেশে, অর্থাৎ সে যখন মহারাষ্ট্রে ছিল, চাপেকার ভ্রাতৃদ্বয়ের মানে অত্যাচারের বা প্রতিশোধ নেবার কথা তার ভেতরে ভেতরে ছিল। তাই প্রতিশোধ স্পৃহাটা কানাইয়ের ভেতর কিন্তু খুব জলজান্তভাবে ছিল। অর্থাৎ কানাই ছোটোবেলা থেকে যখন চারুবাবুর কাছে পড়াশুনো করতো, কানাইলাল বিদ্যামন্দিরে যখন ও পড়াশুনো করতো, তখন থেকেই ও মনে মনে একটা দাঁতে দাঁত চেপে ঠিক করেছিল যে যেভাবেই হোক ব্রিটিশকে সে উচিত শিক্ষা দেবে, এবং সেই ব্রিটিশ উচিত শিক্ষা সে দিয়েও ছিল। অর্থাৎ পিএম মানে পলিটিক্যাল মার্ডার, এর আগে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম প্রত্যেকে লক্ষ্যভ্রষ্ট হলো, কিন্তু কানাই মনে মনে ঠিক করেছিল লক্ষ্যভ্রষ্ট হব না, এমন একটা মারব যে জীবনে কিন্তু ব্রিটিশের মনে করবে যে বাংলার যারা সমস্ত স্বাধীনতা সংগ্রামী এরা কেউই কিন্তু লক্ষ্যভ্রষ্ট কাজ করে না। তাই চারুবাবুর কাছে শেখা বিদ্যে, চারুবাবুর কাছে সে শেখা সেই বন্দুক চালানো, সে সবচাইতে মনোযোগ দিয়ে করেছিল। চন্দননগরের প্রত্যেকটা ঘরে ঘরে সেদিন বিপ্লবীরা ছিলেন, এবং সেই বিপ্লবীদের বংশধর আজকে চন্দননগর। তাই চন্দননগর গঙ্গার ধারে দাঁড়িয়ে আজও যদি সেই ইতিহাস আমরা স্মরণ করি, সেই ইতিহাস কিন্তু সেদিনের ইতিহাস, সেই ইতিহাস কিন্তু চকচকে ইতিহাস। আগামী প্রজন্মকে সে যে কথা বলতে চায় যে ভারতবর্ষের স্বাধীনতার জন্যে চন্দননগরের এই আত্মনিবেদন কোনোদিন ব্যর্থ হবে না, হয়নি এবং হওয়া সম্ভব নয়। জেলে বসে অরবিন্দের ঈশ্বর দর্শনের কাহিনী সুবিদিত। তিনি ছাড়াও আলিপুর জেলকে আলোকিত করেছিলেন বহু ব্যক্তি, সেই সব মানুষ যারা আজও প্রাতঃস্মরণীয়। যেমন সুভাষচন্দ্র বসু। আলিপুর জেলের কুঠুরিতে বসেই তিনি পরিকল্পনা করেন মহানিষ্ক্রমণের।
1899 লর্ড কার্জন যখন এদেশের শাসনভার গ্রহণ করলেন, তার পক্ষে অতীব উৎকণ্ঠার বিষয় ছিল বাংলার বিপ্লবীরা। 1906 সালে বরোদার রাজ্য সরকারের শিক্ষকের চাকরি থেকে ছুটি নিয়ে অরবিন্দ ঘোষ কলকাতায় এসেছেন। শুরু হলো বন্দে মাতরম পত্রিকা। তাঁর ভাই বারিন ঘোষ চালু করলেন যুগান্তর পত্রিকা। এই পত্রিকার কর্মকর্তারাই মুরারিপুকুরে গুপ্ত সমিতি গড়ে তোলেন। শয়ে শয়ে বাঙালি তরুণ যুবকরা আন্দোলনে সামিল হন। সকলেই নির্ভীক, মানসিকভাবে অতীব সক্ষম এবং এতটাই দৃঢ়মনা যে সহাস্যে ফাঁসির মঞ্চে উঠতে তাঁদের দেরি হতো না। ভোরের আলো ফোটার সময় সবার চোখের সামনে দিয়ে টেনে নিয়ে যাওয়া হতো ফাঁসি কাঠের দিকে। সবাই দেখতেন। বন্দীরা জানতেন, কিন্তু কেউই সেভাবে ভেঙে পড়তেন না। পাশাপাশি দুটি ফাঁসি কাঠ, কখনো কখনো একই সঙ্গে দুজনকে হত্যা করা হতো। মঞ্চের নিচে ঘর, সেখান থেকে মৃতদেহ এনে ব্যবচ্ছেদ। চিকিৎসক তৈরি থাকতেন। মৃত্যু নিশ্চিত করে সৎকার, পাশেই গঙ্গায় ফেলে দেওয়া। চাইলে আত্মীয়রাও নিয়ে যেতে পারতেন। কারাগারের ঠিক মাঝখানে এই টাওয়ার। এখান থেকে সারিবদ্ধ সেলগুলিতে নজরদারি চলত। কয়েদিরাও বুঝতে পারতেন কর্তৃপক্ষ তাঁদের উপর সব সময় নজর রাখছেন। সঙ্গীত এবং বিদ্যাভ্যাস ছিল বিপ্লবীদের বিনোদন। রবীন্দ্রনাথ ছিলেন উপাস্য প্রিয়তম পুরুষ, অন্যতম অনুপ্রেরণা। কুষ্টিয়ার জনৈক গগন হরকার গানের সুরকে কাজে লাগিয়ে তিনি রচনা করলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটি বিপ্লবীদের কাছে বীজ মন্ত্র। অনেকেই এই গান গাইতে গাইতে ফাঁসিতে চড়েছেন। বন্দীরা শুধুই নির্ভীক ছিলেন না, দায়বদ্ধতায় তাঁরা ছিলেন অনড়। যে কোনো মূল্যে ভারতবর্ষকে গোঁড়া শাসন থেকে মুক্ত করতেই হবে, এই ছিল তাঁদের দায়। আমি তোমায় ভালোবাসি। অরবিন্দ লিখছেন, তাহাদের মুখে ভীতি বা বিষণ্ণতার পরিবর্তে কেবল প্রফুল্লতা, সরল হাস্য, নিজের বিপদকে ভুলিয়া ধর্মের এবং দেশের কথা। সব বিপ্লবী নিষ্ঠার এবং সততার সঙ্গে কারাবাস করতেন। ব্যতিক্রম দুই একটি অবশ্যই ছিল। যেমন ধনী পরিবারের সন্তান নরেন্দ্র গোস্বামী। প্রাণী বাঁচবার দায়ে একসময় রাজসাক্ষী হয়ে যান। তাকে জেল হাসপাতালে হত্যা করেন বিপ্লবী সত্যেন ও কানাইলাল দত্ত। চোরাপথে অস্ত্র আনা হয়েছিল। দু একজন আত্মঘাতী হয়েছিলেন, কিন্তু কেউ পালানোর চেষ্টা করেননি।
অত্যাচার যতই হোক, কারাবরণ হয়ে উঠেছিল সর্বোত্তম কাজ। কারাবাসী বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসুকে জনগণের অবিসম্বাদিত নেতা করে তোলে। বন্দী অবস্থায় মৃত্যুও বরণ করেন অনেকে। কারা বিভাগের কুখ্যাত অধিকর্তা সিম্পসনকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হন বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। দীনেশ ফাঁসি কাষ্ঠে, বাকি দুজন অচিরেই মৃত। একজন আলিপুরে বন্দী অবস্থায়, অন্যজন আত্মঘাতী। সারা ভারতবর্ষ তখন প্রতিবাদে উত্তাল। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যুক্ত হয়েছিল স্বাধীনতা আন্দোলনে। আলিপুর এবং অন্যান্য জেলে বাইরের খবর পৌঁছত অবশ্যই। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের বীরত্বের কাহিনী। বুড়িবালামের তীরে বাঘাযতীনের সেই শেষ যুদ্ধ, অথবা কোনো কোনো বিপ্লবীদের নির্লজ্জ বিশ্বাসঘাতকতার খবর, সবকিছুই আলিপুরের বন্দীদের কানে যেত। স্বর্গকে মাটিতে নামিয়ে আনার যে অগ্নিময়ী প্রতিজ্ঞা বিপ্লবীরা করেছিলেন, তার উত্তাপ তখন ভারতবর্ষের আকাশে বাতাসে। জেলখানার দেওয়াল ভেদ করে সে তো পৌঁছে যাবেই। ব্রিটিশ সরকারের সবচেয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু হন সুভাষচন্দ্র বসু। পরবর্তী পর্যায়ে তাঁর সশস্ত্র বিদ্রোহের কাহিনী কিংবদন্তি। 1921, 1924, 1927 এবং 1930-এ গ্রেপ্তার করা হয় তাঁকে। 1940-এর 20শে জুলাই তাঁকে শেষবার গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে ভারত রক্ষা আইন প্রয়োগ করে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্সি জেলে বন্দী করে। কেন বিনা বিচারে, এই প্রশ্নে জেলের ভিতরেই সুভাষচন্দ্র আমরণ অনশন শুরু করেন। অবশ্য স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই মাসখানেকের মধ্যেই তাঁকে মুক্তি দেওয়া হয় এবং ঠিক করা হয় তিনি বাড়িতেই নজরবন্দি থাকবেন। অতঃপর অন্তর্ধান। বাঙালি বন্দীরা অনেকেই অতি মনোজ্ঞ কারাকাহিনী লিখে গেছেন। অরবিন্দ, বারীন্দ্র ঘোষ ছাড়াও অসাধারণ লেখা আছে সুভাষচন্দ্র বসুর। তাঁর ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থেও জেলবন্দীদের খবর পাওয়া যায়। সুভাষের পর্যবেক্ষণ অসাধারণ। তিনি বলছেন, আমাদের দেশের আর্টিস্ট এবং সাহিত্যিকদের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকত, তাহলে আমাদের শিল্প সাহিত্য আরও সমৃদ্ধ হতো। আরও বলেছেন, বেশি দিন কারাবাসে থাকলে একসময় অজ্ঞাতেই অকাল বার্ধক্য এসে পড়ে, শুধু দেহে নয়, মনেও। তাই শুধু রাজবন্দী নয়, সাধারণ কয়েদিদের জন্যেও গান বাজনার আয়োজন থাকা দরকার। জেলে থাকার সময়ই সুভাষচন্দ্র আইনসভার নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, জয়ীও হন। এই সব কিছুর মধ্যে তাঁর শরীর ভেঙে পড়েছিল। যক্ষ্মা, অজীর্ণ রোগ, ওজন কমতে থাকা, খুব বেশি ঘাম হওয়া, পিঠে অসহ্য ব্যথা, কারাবাসে এসব সুভাষচন্দ্রের নিত্যসঙ্গী ছিল। অদম্য জীবনী শক্তি তাঁর, কখনো হার মানেনি এসবের কাছে। তিনি এবং বাকি অনেকে দেশের বিভিন্ন জেলে থেকেছেন।
সুভাষচন্দ্রের লেখাতে অবশ্য আলিপুরের কথা আলাদা করে কিছু বলা নেই। তিনি ছিলেন দূরদর্শী। তার উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা আন্দোলনকে আন্তর্জাতিক মাত্রা দেওয়া, বিশ্বকে বোঝানো জেলখানার ঘেরা টোপ থেকে বেরিয়ে যাওয়াই পরাধীনতার নিষ্ঠুর বাস্তবকে অতিক্রম করে যাওয়া। সেটাই বিপ্লব, সেটাই বীরত্ব। মুক্ত আকাশ আকাঙ্ক্ষা করাই প্রকৃত স্বাধীনতা। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্ব। এমনই আরেক বঙ্গ সন্তান কাজী নজরুল ইসলাম। তার নিজের সম্পাদিত ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনী কবিতাটি লেখার অপরাধে নজরুলকে গ্রেপ্তার করা হলো। একাধিক জেলে রাখা হয় নজরুলকে। 17 জানুয়ারি 1922 থেকে 13 এপ্রিল অবধি নজরুল আলিপুর জেলে ছিলেন। ততদিনে দেশবাসীর কাছে পৌঁছে গেছে বিদ্রোহী কবিতার কাহিনী। এত তেজস্বী ক্ষমতাবান কবি আলিপুরে ছিলেন, এটা কম কথা নয়। বহু স্বনামধন্য ব্যক্তির নাম করা যায়। ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু। পরবর্তীকালে জ্যোতি বসু, চারু মজুমদার সহ বহু বামপন্থী নেতা। এই তথ্যচিত্রের ছোট পরিসরে সবার কথা বলা প্রায় অসম্ভব। জওহরলাল নেহেরুর কথা মনে পড়ছে। বিহার ভূমিকম্পের বিধ্বস্ত মানুষদের জন্য ঝাঁপিয়েছিলেন তিনি। 1934 পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আলিপুর জেলের 10 ফুট বাই 9 ফুটের খুপড়িতে পায়চারি আর শীর্ষাসন ছাড়া তাঁর বিশেষ কিছু করার ছিল না। গাছের পাতার ক্রমবিকাশ, অচেনা পাখির ডাক তাঁকে বিহ্বল করত। চিলের বাসায় ডিম ফুটে বাচ্চা বেরোনোয় জওহরলাল উৎসাহিত হয়ে পড়েন, লেখেন সে কথা। কতজন সে সময় বন্দী হন বা সাজা পান তার কোনো সঠিক সরকারি হিসাব পাওয়া যায়নি। জানা যাচ্ছে 1906 থেকে 1921 মধ্যে শহর জেলাগুলি মিলিয়ে জেল খাটা বিপ্লবীদের সংখ্যা প্রায় 10,000-এর কম ছিল না। এর সিংহভাগ সময় বিশেষে জায়গা পান আলিপুর জেলে। তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে হস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। একবিংশ শতাব্দীর এই প্রথম পর্বে আজকের কলকাতায় এইসব সংগ্রাম এবং আত্মত্যাগের কাহিনী প্রায় অবান্তর। স্বাধীনতার 70 বছর পার হয়ে গেছে। পরাধীনতার স্মৃতি এখন ধূসর হবারই কথা। আলিপুর জেলের শরীরটাও ক্রমশ নশ্বরতার শিকার হচ্ছে। শেষে একটা কথা স্বীকার করতেই হয়,
শত অত্যাচারের মধ্যেও ব্রিটিশ প্রশাসনও কিন্তু চেয়েছিল তাদের নিজেদের মতো করে আসামিদের যথাসম্ভব সংস্কার করতে। স্বাধীনতা দেওয়ার অনেক আগে থেকেই তারা নানান গঠনমূলক কাজের আয়োজন করত জেলখানার মধ্যে। 1857 নাগাদ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডক্টর মোয়াট সিদ্ধান্ত নেন বন্দীদের কাজে লাগিয়ে জেলখানায় এক মুদ্রণ বিভাগ চালু করা হবে। শুরুতে দপ্তরের কাগজপত্র ছাপা হতো। ক্রমশ আলিপুরের এই ছাপাখানায় বিরাট আকার ধারণ করে। আজও চলছে এই ছাপাখানা এবং বন্দিরাই কর্মী। সরকারি বিল ইত্যাদি ছাপা হয় এখানে। আলিপুর জেলে মেয়ে কয়েদিদের একটা বড় অংশ আগে ছিল, এখনো আছেন। তারা নানান হাতের কাজ করে থাকেন। সেই সব উৎপাদিত দ্রব্যের একটা ভালো বাজার তৈরি হয়েছে। মেলাতে স্টল হয়, উনি নিজে বিক্রি করে দেয়। তারপর আদার্স যারা আমাদের এই সংশোধনাগারে যারা আসেন বাইরের দিকে, হয়তো 25টা টিম কি 20টা টিম কি জজরা ওনারা আসেন, ওনারা 2, 3, 4, 5টা যেরকম ওনাদের ওরা পছন্দ কিনে না। তারপর আমাদের জেলের মেয়েরাও আছে অনেকটা, ওরাও কেনে এখান থেকে, বাইরে ওনাদের বাড়ির লোক টাকা অফিসে জমা দিয়ে দিল, ওনারা কিনে। আধুনিকতার অন্যতম লক্ষণ দ্রুত চলে যাওয়া এক দিগন্ত থেকে অন্য দিগন্তের দিকে। সেদিন হয়তো খুব দূরে নয় যখন আর এই অচলায়তনটিকে শনাক্ত করা যাবে না। জেলখানার গা বেয়ে চলা আদি গঙ্গা, সেখানেও এখন স্রোতের দারিদ্র, বদলে যাওয়ার সমূহ লক্ষণ। কিন্তু আমরা কি সত্যি বলতে পারবো এই বিশিষ্ট বাতিল ঠিকানাটি? হয়তো পারবো না, বলতে পারবো না। আর যে স্বাধীন দেশে আমরা বিচরণ করছি, তার অস্তিত্বের জন্য প্রাণ দান করা সেই সব রক্তে রাঙা যুবকদের, তারা সহাস্যে ফাঁসিতে চড়তে না গেলে কিংবা চূড়ান্ত অত্যাচারের মুখোমুখি না হলে আমরা পারতাম এত মুক্ত মনে বাঁচতে? तमसः परस्तात् त्वमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते